সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রসায়নের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে। তো পদার্থের অবস্থা বুঝতে হলে আসলে প্রথমে বুঝতে হবে পদার্থ কি। তো পদার্থ কি আমরা অনেকেই জানি বুঝি, কিন্তু এখানে আবার নতুন করে আলোচনা করা হচ্ছে পদার্থ কি। পদার্থ হচ্ছে যার আকার আছে, যার আয়তন আছে এবং যা স্থান দখল করে তাকেই পদার্থ বলে। এবং পদার্থ হচ্ছে তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। আসলে এই কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়? আমরা পরিবেশের আশপাশে যা কিছু দেখি, অনেক কিছুই কঠিন অবস্থায় থাকে, তাদেরকে কঠিন পদার্থ। এবং যারা তরল অবস্থায় থাকে, যে সকল পদার্থ, তাদেরকে তরল পদার্থ। এবং গ্যাসীয় অবস্থায় তাদেরকে থাকে, যারা থাকে তাদেরকে বায়বীয় পদার্থ বলে থাকি। তো কেন, এখন কথা হচ্ছে যে কেন এগুলা এই পদার্থের বিভিন্ন অবস্থা এভাবে থাকে। আসলে এর জন্য বুঝতে হবে আমাদেরকে আহ তাপমাত্রার ব্যাপারটা। তাপমাত্রাকে আমরা আসলে অনেকেই বুঝে থাকি। এর মধ্যে হচ্ছে কক্ষ তাপমাত্রাটা কি। এটা কক্ষ তাপমাত্রা বুঝতে হবে কি। কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ আমাদের বিভিন্ন ভৌগোলিক অবস্থায় বিভিন্ন তাপমাত্রা থেকে থাকে। ঠান্ডা প্রধান দেশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেও তাপমাত্রা থেকে থাকে, কিন্তু আমাদের আহ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেখানে কক্ষ তাপমাত্রা নির্ধারণ করা হয় সাধারণত। কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু এক্স্যাক্টলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় থাকে না। বাংলাদেশের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা তার আশেপাশে থাকে থাকে। তো এই বাংলাদেশের যে আহ কক্ষ তাপমাত্রা থাকে, এই জন্য এখানকার অনেক পদার্থ, এই তাপমাত্রায় যে সকল পদার্থ কঠিন অবস্থা থাকে, তারা কঠিন অবস্থায় আমরা দেখতে পাই তাদেরকে। এই তাপমাত্রায় যে সকল পদার্থ তরল অবস্থায় থাকতে পারে, তাদেরকে তরল অবস্থায় আমরা দেখতে পাই। যারা বায়বীয় অবস্থায় থাকে, তাদেরকে বায়বীয় অবস্থায় দেখতে পাই। যেমন এই বাংলাদেশের তাপমাত্রার আলোকে কক্ষ তাপমাত্রার আশপাশে থাকার কারণে আমরা এখানে কঠিন অবস্থা দেখতে পাই। যেমন মার্বেল, প্লাস্টিক, আহ চুনাপাথর, এগুলো আমরা কঠিন অবস্থা দেখতে পাই। আরো অনেক কিছু কঠিন অবস্থা দেখতে পাই। তো আবার এই তাপমাত্রায় আমরা তরল অবস্থা দেখতে পাই। কেরোসিন তেল, ডিজেল, মোবিল, এগুলো আমরা তরল অবস্থা দেখতে পাই। আবার এই তাপমাত্রায় আমরা বায়বীয় বা গ্যাসীয় অবস্থা দেখতে পাই। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, এসব পদার্থগুলো, মিথেন, এসব পদার্থগুলো, এসব গ্যাসীয় পদার্থগুলো আমরা গ্যাসীয় অবস্থায় পাই। তো এদেরকে আমরা কঠিন অবস্থা দেখতে পাই না, তরল অবস্থা দেখতে পাই না। কিন্তু আহ, এই যে কঠিন এবং তরল এবং বায়বীয় পদার্থ, তারা কিন্তু সকল তাপমাত্রায় একই অবস্থায় থাকে না। তাপমাত্রার পরিবর্তনের মাধ্যমে, তাপমাত্রা এবং চাপের পরিবর্তনের মাধ্যমে আমরা আহ, বিভিন্ন পদার্থকে বিভিন্ন পদার্থে রূপান্তর করতে পারি। অর্থাৎ কঠিন পদার্থকে তরলে রূপান্তর করতে পারি, তরল থেকে কঠিনে রূপান্তর করতে পারি। যেমন আপনারা দেখতে পান যে আমরা যে গ্যাস লাইট ব্যবহার করে থাকি, গ্যাস লাইটের ভিতরে কিন্তু গ্যাস থাকে। তো এই গ্যাসটা কিন্তু গ্যাস লাইটের যখন বাইরের যে আবরণটা, অর্থাৎ আহ, বাইরের যে কাঠামোটা, প্লাস্টিকের যে কাঠামোটা, সেটাকে আমরা যদি ফাটিয়ে ফেলি বা ভেঙে ফেলি, তখন গ্যাসটা কিন্তু উড়ে চলে যায়। অর্থাৎ গ্যাসটা কিন্তু এভাবে আর স্থির থাকে না। তো বা পানি আকারে, লিকুইড আকারে নিচে পড়ে যায় না, মাটিতে পড়ে যায় না, এটা কিন্তু বাতাসের সাথে মিশে যায়। এর কারণ কি? আমরা জানি এই তাপমাত্রায়, অর্থাৎ যে কোনো গ্যাসীয় পদার্থ বাংলাদেশের আলোকে সেটা গ্যাসীয় অবস্থা থাকবে, কিন্তু তাহলে গ্যাস লাইটের ভিতরে সেই পদার্থটা কিন্তু তরল অবস্থা ছিল, আমরা বাইরে থেকে দেখতে পাই। তো তরল অবস্থা ছিল, এর কারণ কি? কারণ এই গ্যাস লাইটের ভিতরে এই গ্যাসটা আসলে একটা নির্দিষ্ট চাপের মধ্যে ছিল, এবং এই চাপের মধ্যে থাকার কারণে এটা গ্যাসীয় অবস্থায় থেকে তরল অবস্থায় আমরা দেখতে পেয়েছি। কিন্তু ওই প্লাস্টিকের অংশটা ফাটিয়ে ফেলার কারণে সেটা আসলে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে বাতাসের সাথে মিশে গেছে। তো এর কারণ হচ্ছে যে এটা বাইরে আসার কারণে চাপ উন্মুক্ত হয়ে গেছে, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ, অর্থাৎ এক বায়ুমণ্ডলের চাপে চলে আসছে। তো এবং এইখানকার তাপমাত্রা, বাইরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা তার বেশি। এবং এই তাপমাত্রায় এই গ্যাসটা আসলে গ্যাসীয় অবস্থায় থাকার কথা, কিন্তু চাপের কারণে তাকে ভেতরে তরল অবস্থায় দেখতে পাওয়া গেছে। তো একইভাবে আহ আমরা যে কঠিন পদার্থগুলো দেখতে পাই, যেমন বরফ। বরফ আপনারা সাধারণত দেখতে পান যে কঠিন অবস্থায় আমরা দেখে থাকি বরফকে। তো এর কারণ হচ্ছে যে বরফ আসলে আহ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা তার নিচে বরফ, অর্থাৎ কঠিন অবস্থায় থাকে। যেমন আমরা পানিকে যদি ফ্রিজের ভিতরে রেখে দিই, তাহলে ফ্রিজের ভিতরে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে তাপমাত্রা থাকে। বা আমরা যদি এভাবে সেট করে থাকি, তাহলে বরফটা আসলে পানি পানিটা আসলে বরফে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ তরল থেকে পানি কঠিনে রূপান্তরিত হয়ে যায়। তো এটা যদি আমরা বাইরে নিয়ে চলে আসি,
তাহলে এটা দেখবেন আস্তে আস্তে গলে যাচ্ছে। কারণ হচ্ছে বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রা, অর্থাৎ 0°C তাপমাত্রায় আসলে বরফ গলে যায়। তো এই গলনাঙ্ক যে বললাম, আসলে গলনাঙ্কটা কি? অর্থাৎ যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করবে, অর্থাৎ গলে লিকুইড বা তরলে রূপান্তরিত হবে, সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। তো বরফ যেহেতু 0°C তাপমাত্রায় গলে তরলে রূপান্তরিত হয়, তাই বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রা। তো আমরা বুঝলাম আসলে গলনাঙ্কটা কি। প্রত্যেক পদার্থেরই একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে, প্রত্যেক পদার্থেরই আলাদা আলাদা গলনাঙ্ক আছে। তো এই গলনাঙ্ক কি বুঝলাম আমরা। আপনারা দেখবেন যে আমরা প্লাস্টিককে যদি আগুনের সংস্পর্শে নিয়ে আসি, তাহলে প্লাস্টিক গলে যায়। তো প্লাস্টিকের একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। তো এভাবে প্রত্যেক পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। তো পৃথিবীতে বহু পদার্থ আছে, সব পদার্থের গলনাঙ্ক এভাবে মনে রাখা সম্ভব নয়। তো এটাই আমরা জেনে রাখলাম যে প্রত্যেক পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। সেটা হোক লোহাও একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে। এবং সীসা, আপনারা সীসা যদি লোহার কড়াইয়ের মধ্যে যদি সীসার টুকরা রেখে এবং নিচের দিকে তাপ দিন, দেখবেন সীসা গলে যাচ্ছে, কিন্তু সীসা খুবই কঠিন পদার্থ। এরকম প্রত্যেক পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। তো যাই হোক, তো আমরা দেখলেন যে আমরা কঠিন থেকে কিভাবে আমরা তরলে রূপান্তর করতে পারি, অর্থাৎ কঠিন পদার্থ তার গলনাঙ্কে আর যে তাপমাত্রা, সেই তাপমাত্রা যদি তাপমাত্রা তাকে আমরা যদি পৌঁছাতে পারি, তাহলে সে তরলে রূপান্তরিত হয়ে যায়। এবং আরেকটা আছে যে স্ফুটনাঙ্ক। তো স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে, অর্থাৎ অর্থাৎ সে বাষ্পে রূপান্তরিত হতে শুরু করে বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হতে শুরু করে, বাষ্পের মতো গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হতে শুরু করে, তো সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। এখানে একটা বলে রাখি যে গলনাঙ্ক বলা হয়েছিল যে যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে তাকে আহ ওই তাপমাত্রার গলনাঙ্ক বলে। এবং এই যে আহ গলতে শুরু করে, এই প্রক্রিয়াটাকে গলন বলে। তো স্ফুটনাঙ্কের ব্যাপারটা হচ্ছে সেরকম যে যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে, অর্থাৎ সেটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হতে শুরু করে, তো ওই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। এবং ওই প্রক্রিয়াটাকে স্ফুটন বলে থাকে। তো সেটার উদাহরণ হচ্ছে আমরা পানিকে, অর্থাৎ বরফকে 0°C তাপমাত্রায় যখন গলে তরলে রূপান্তর করা হয়, তখন বরফটা ধীরে ধীরে আহ তার যদি স্ফুটনাঙ্কে পৌঁছায়, অর্থাৎ তার পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C তাপমাত্রা। পানিকে যদি আমরা 100°C তাপমাত্রায় পৌঁছাই, তখন সে বাষ্পতে রূপান্তরিত হতে শুরু করে, অর্থাৎ পানি ফুটতে শুরু করে এবং সেটা বাষ্প হতে শুরু করে। তো আমরা বুঝলাম যে বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা। এবং আহ আমরা সচরাচর যে তাপমাত্রায়, অর্থাৎ যেহেতু আমরা জানি বরফের গলনাঙ্ক 0°C তাপমাত্রা, এবং পানি হচ্ছে তখন সময় 0°C তাপমাত্রায় বরফ গলে পানিতে, অর্থাৎ পানি হয়, অর্থাৎ পানি বলতে লিকুইড হয়। তো এটা হচ্ছে এই লিকুইড হচ্ছে তখন এই তাপমাত্রায় পানির ভৌত অবস্থা, এটাকে বলে তার ভৌত অবস্থা। এবং যখন আমরা 100°C তাপমাত্রা তাকে পৌঁছাবো এই পানিটা, তখন সময় এটা বাষ্প আকারে উড়ে চলে যাবে, তখন সে গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ তখন তার ভৌত অবস্থা হবে গ্যাসীয়। এবং এই যে পানির কঠিন অবস্থাও তার একটা ভৌত অবস্থা, তরলও তার একটা ভৌত অবস্থা। তো এবার দেখতে পেলেন যে আমরা যেহেতু আমি পানির এক্সাম্পলটা নিয়ে আসলাম এখানে, যে বরফকে পানি 0°C তাপমাত্রা নিয়ে আসলে তখন সে পানি হবে, পানিকে তার স্ফুটনাঙ্কে পৌঁছালে সে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রার মাধ্যমে আমরা কোনো প্রত্যেকটা পদার্থকে তাপমাত্রার মাধ্যমে তার ভৌত অবস্থার আমরা পরিবর্তন করতে পারি। আহ বিভিন্ন তাপমাত্রায়, অর্থাৎ বিভিন্ন তাপমাত্রায় যে সকল পদার্থ যে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে, এদেরকে তারা আসলে ভৌত অবস্থা বলে থাকে। তো এভাবে আমরা প্লাস্টিকেও সেম তার একটা গলনাঙ্কে পৌঁছাতে পারি। অর্থাৎ সে যদি ওই তাপমাত্রা নিয়ে আসি, তার গলনাঙ্কের যে তাপমাত্রা, তো যে তাপমাত্রায় প্লাস্টিক গলতে শুরু করে, অর্থাৎ এই তাপমাত্রাকে প্লাস্টিকের গলনাঙ্ক বলে। অর্থাৎ প্লাস্টিকের যে গলনাঙ্ক, যে তাপমাত্রাটা, ওই তাপমাত্রা নিয়ে আসলে প্লাস্টিকটা একসময় গলতে শুরু করবে। এভাবে প্রত্যেক পদার্থের এবং গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে, তো পানির মতো। তো সেটা বললাম। এখন আসলে আমরা পদার্থ সম্পর্কে বুঝলাম, অর্থাৎ পদার্থের যে যে যার নির্দিষ্ট ভর এবং আয়তন আছে এবং যা স্থান দখল করে তাকে পদার্থ বলে। তো পদার্থ হচ্ছে তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। তো কঠিন পদার্থ আসলে কঠিন কেন, এটা বুঝতে হবে যে কঠিন পদার্থ আসলে কঠিন কেন। কারণ কঠিন পদার্থের মধ্যাকার যে, আমরা জানি প্রত্যেকটা পদার্থে কিন্তু অণু পরমাণু নিয়ে গঠিত, প্রত্যেকটা পদার্থে অণু পরমাণু নিয়ে গঠিত। এবং কঠিন পদার্থ এভাবে আহ অণু পরমাণু নিয়ে গঠিত। এবং কঠিন পদার্থের যে পরমাণুগুলো খুব কাছাকাছি থাকে। এবং কঠিন পদার্থের যে পরমাণুগুলোর মধ্যকার, যে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর মধ্যকার দূরত্ব খুবই কম থাকে এবং খুব কাছাকাছি থাকার কারণে এরা খুবই শক্তিশালী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে, তাই এরা কঠিন অবস্থায় থাকে। তো এবং
তরল পদার্থ এবং ঠিক তুলনামূলক কঠিন পদার্থ থেকে একটু কম, অর্থাৎ কম ঘনত্বে অবস্থান করে কঠিন পদার্থ তরল পদার্থগুলা, অর্থাৎ তরল পদার্থের ঘনত্ব কঠিনের তুলনায় একটু কম ঘনত্ব থাকে, অর্থাৎ অণুগুলোর মধ্যকার দূরত্ব কঠিনের তুলনায় একটু বেশি থাকে। ঠিক একইভাবে বায়বীয় পদার্থ তখন তারা তরল থেকেও একটু বেশি দূরত্বে বায়বীয় পদার্থের অণুগুলো থাকে, এই জন্য তাদের বিভিন্ন অবস্থা ভিন্ন রকম। তো আমরা যে আগে বললাম যে তাপমাত্রার কারণে কোনো পদার্থকে আমরা পরিবর্তন করতে পারি, অর্থাৎ কঠিন থেকে তরলে, তরল থেকে গ্যাসীয় পদার্থে, আবার তাপমাত্রা অপসারণের মাধ্যমে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস করার মাধ্যমে আমরা আবার গ্যাসীয় পদার্থ থেকে তরল পদার্থে, আবার তরল পদার্থের তাপমাত্রা আবার হ্রাস করার মাধ্যমে আমরা কঠিন পদার্থে রূপান্তর করতে পারি। কারণ কি, আসলে আমরা জানি কোনো পদার্থকে তাপ দিলে তার মধ্যকার অণুগুলো ছুটাছুটি করে, অর্থাৎ অণুগুলোর কম্পন শুরু হয় এবং তাদের মধ্যকার যে বন্ধনটা ভাঙতে শুরু করে এবং একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই জন্য তাদের মধ্যকার দূরত্ব সৃষ্টি হওয়ার মাধ্যমে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় ভাবে রূপান্তরিত হয়। তো ঠিক একই রকম যে বরফকে আসলে 0°C তাপমাত্রায় আনলে তার অণুগুলোর মধ্যকার দূরত্বটা একটু বেড়ে যায়, এবং তাই তাদের বন্ধন যে একটা অণুকে যে পরমাণু একটা পরমাণু আরেকটা পরমাণুকে যে বলে আকর্ষণ করবে, দূরে দূরে চলে যাওয়ার কারণে আকর্ষণ শক্তিটা কমে যায় এবং তারা আস্তে আস্তে তরলে রূপান্তরিত হয়ে যায়, অণুগুলো ছিটকে পড়ে একটা আরেকটা থেকে। তো এভাবে সেমলি তরলকেও তাপ দিলে তারা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়, কারণ ওইখানে আরো বেশি তাপমাত্রার প্রয়োজন এবং অণুগুলো আরো বেশি দূরত্বে চলে যায়, পরমাণুগুলো আরো বেশি দূরত্বে চলে যায় এবং একসময় উড়ে চলে যায়, আহ উপর দিকে উড়ে চলে যায়, অর্থাৎ অণুগুলোর মধ্যকার বন্ধন শক্তি একবারে নাই বললেই চলে বা খুবই অল্প পরিমাণে থাকে। তো যাই হোক, তো এটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। কথা হচ্ছে যে কার কি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির কারণে কার কি পরিমাণ আসলে কতটুকু পরিবর্তন ঘটে। যেমন কঠিন পদার্থের বেলায় তাপমাত্রা বৃদ্ধি করলে খুব একটা বেশি বৃদ্ধি পায় না। যে সকল খুব বেশি কঠিন পদার্থ, যেমন নানা ধরনের পদার্থ আছে, প্লাস্টিক সহ লোহা, অ্যালুমিনিয়াম, এগুলা ধরনের যে কঠিন পদার্থগুলো আছে, তাদের তাপমাত্রা সচরাচর তাপমাত্রা বৃদ্ধি হলে খুব একটা বেশি বৃদ্ধি পায় না, কিন্তু তাদের ঠিক গলনাঙ্কে পৌঁছালে কিন্তু ঠিকই তারা গলতে শুরু করে। তো সেম ভাবে যেটা বোঝাচ্ছে যে কঠিন পদার্থের যে তাপমাত্রা বৃদ্ধির কারণে তারা গলতে শুরু করে, তার থেকে একটু বেশি পরিমাণে অনুপরমাণু দূরত্বে চলে যায় যখন আমরা তরল কোনো পদার্থকে আমরা তাপ প্রয়োগ করি। তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটা কঠিনের থেকে একটু বেশি কম্পিত হতে শুরু করে, কারণ কঠিনের থেকে তরলের মধ্যকার অণুগুলো আর একটু দুর্বল বন্ধনে থাকে এবং একটু বেশি দূরত্বে থাকে, আকর্ষণ একটা পরমাণু আরেকটা পরমাণু থেকে আকর্ষণ বল তুলনামূলক কঠিনের থেকে তুলনামূলক কম থাকে, এই জন্য এরা আরো বেশি দূরত্বে চলে যায় এবং গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। ঠিক একই প্রকার যেটা আপনাদেরকে বললাম, উল্টোটা যদি আমরা কোনো গ্যাসীয় পদার্থকে কোনো আবদ্ধ কোনো পাত্রে করে আমরা এটা ফ্রিজের ভিতরে নিয়ে চলে যাই, দেখেন আসলে সে আস্তে আস্তে তরলে রূপান্তরিত হবে, তারপরে কঠিনে রূপান্তরিত হবে। আপনি পানি একটা বোতল করে পানি যদি আপনার ফ্রিজের ভিতরে নিয়ে রাখেন, এতে এটা তো কঠিনে রূপান্তরিত হবে। এর কারণ হচ্ছে যে পানির মধ্যে যে তাপমাত্রা ছিল বাইরে, অর্থাৎ সেটা 25° বা তার আশপাশে ছিল, পরিবেশের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে, এই জন্য সে তরল অবস্থায় ছিল। যখন আমরা এটা ফ্রিজের ভিতরে নিয়ে গেলাম, তখন ফ্রিজের যেহেতু তাপমাত্রা সচরাচর আমরা 0°C তাপমাত্রার নিচে থাকে, তো এই জন্য যে পানির মধ্যে যে তাপ ছিল, যে তাপমাত্রাটা বা তাপ ছিল, ওইটা আসলে ফ্রিজ অপসারণ করে নিয়ে নেয় এবং ফ্রিজের যে তাপমাত্রা সেটা তার উপর চাপিয়ে দেয় এবং ওই তাপমাত্রার কারণে পানিটা আসলে তরলে থেকে কঠিনে রূপান্তরিত হয়। তো এখন কঠিন পদার্থের কিছু আলাদা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে কঠিন পদার্থের আসলে নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে। অর্থাৎ কঠিন পদার্থ যেহেতু অণু-পরমাণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং খুব দৃঢ় শক্ত অবস্থায় অণু-পরমাণুগুলো থাকে, তাই এরা খুব কাছাকাছি অবস্থান করে এবং তাদেরকে যেভাবে রাখবে সে তার নির্দিষ্ট আকার আয়তন সে দখল করে থাকবে। তো তাপ প্রয়োগের কারণে, আগে বলেছি যে তাপ প্রয়োগের কারণে কঠিন পদার্থগুলো খুব অল্প পরিমাণে প্রসারিত হয় এবং চাপের কারণে খুব অল্প পরিমাণে সংকুচিত হয়, কারণ কঠিন পদার্থগুলোকে সাধারণত চাপ প্রয়োগ করে সংকুচিত করা যায় না। তো হলেও খুব কম পরিমাণে হয় এবং তাপের কারণে খুব অল্প পরিমাণে প্রসারিত হয়, যদি না তার গলনাঙ্কে
গলনাঙ্কের সমপরিমাণ তাপ না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সে গলবে না। তো এই জন্য তার নির্দিষ্ট আকার, নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট আয়তন আছে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। অর্থাৎ তরল পদার্থের ভরও আছে, নির্দিষ্ট আহ, আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। অর্থাৎ তরল পদার্থকে আহ, নির্দিষ্ট আকার নাই বিধায় যে পাত্রের আকার যেরকম এবং যে আকারের পাত্রে তরল পদার্থকে রাখা হবে সেই পাত্রের আকারে তরল পদার্থ তার আহ, স্থান দখল করবে। এবং আহ তরল পদার্থকেও সাধারণত চাপে সংকুচিত করা যায় না, কিন্তু আহ তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে তারা কঠিন পদার্থের তুলনায় একটু বেশি পরিমাণে প্রসারিত হয়, কারণ মধ্যেকার তাদের আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় একটু কম এবং অণুগুলোর দূরত্বে অবস্থান করে কঠিন পদার্থের তুলনামূলকভাবে থেকে। তো একইভাবে যে একইভাবে এই বায়বীয় পদার্থের ক্ষেত্রে তারা তরল পদার্থের থেকেও বেশি দূরত্বে অবস্থান করে অনুপরমাণুগুলো, তাই তাদেরকে অবশ্য চাপ প্রয়োগ করে সংকুচিত করা যায়। আপনি যদি একটা বেলুনের মধ্যে গ্যাস গ্যাস ঢুকিয়ে এবং সেটাকে চাপ প্রয়োগ করেন, তাহলে অবশ্যই সেটা সংকুচিত হয় এবং আয়তনটা ছোট হয়। পদার্থের নির্দিষ্ট ভর আছে ঠিকই, কিন্তু নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। অর্থাৎ তাকে যে পাত্রে রাখা হবে সে পাত্রে বা যে জায়গায় রাখা হবে সেই জায়গার আকার এবং আয়তন দখল করে থাকবে। তো আপনি অল্প কিছু গ্যাস যদি একটা রুমের মধ্যে ছেড়ে দেন, সে পুরো রুমটাকে দখল করে রাখার চেষ্টা করবে। একটু সুগন্ধি কোনো পদার্থ অল্প পরিমাণ ছেড়ে দিলে সে পুরো রুমটাকেই সে দখল করার চেষ্টা করবে, অর্থাৎ সে পুরো জায়গাটা সে দখল করে থাকার চেষ্টা করবে। মধ্যাকার অণুগুলো খুবই অনুপরমাণুগুলো খুবই দুর্বল থাকার কারণে তারা ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। তারা এক জায়গায় থাকতে পারে না, অনুপরমাণুগুলো একটা আরেকটার সাথে আহ ধরে রাখতে পারে না, থাকতে পারে না। তাই তারা যতটুকু সম্ভব পুরো জায়গাটা দখল করে থাকার চেষ্টা করে। তো সাধারণত এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। তবে বলা ভালো যে প্রত্যেকটা পদার্থ যে বলের কারণে একটা অণু পরমাণু বা একটার সাথে যেভাবে আবদ্ধ থাকে, এটাকে আসলে আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আন্তঃকণা আকর্ষণ বল বলে থাকে। এই আন্তঃকণা আকর্ষণ বলের কারণে একটা পরমাণু অণু আহ একটা আরেকটার সাথে তারা একটা নির্দিষ্ট দূরত্বে থাকে বা কাছাকাছি অবস্থান থাকে। এটা কঠিন হোক, তরল হোক, বায়বীয় হোক, প্রত্যেকটা পদার্থের মধ্যে একটা আন্তঃকণা আকর্ষণ থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে এই আকর্ষণ শক্তিটা একটু বেশি, তরল পদার্থের ক্ষেত্রে কঠিন থেকে তুলনামূলক একটু কম, বায়বীয় পদার্থ থেকে তুলনামূলক আরো একটু কম, বেশি কম। তো এই অনুপরমাণু একটা আরেকটার সাথে যে বন্ধনের কারণে বা যে শক্তির কারণে যে কাছাকাছি অবস্থান করে বা একটা আরেকটার সাথে থাকতে চায়, এটাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে থাকে। সুপ্রিয় বন্ধুরা, এখন আলোচনা করবো যে কণার গতিতত্ত্ব। আসলে কণার গতিতত্ত্ব কি? তো আমরা জানি প্রত্যেকটা পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত এবং কণাগুলো নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে এবং বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন ভিন্ন সেটা। কণাগুলো যে শক্তির কারণে একটা আরেকটার সাথে নির্দিষ্ট দূরত্বে বা কাছাকাছি অবস্থান করে, তো সেই শক্তিকে আসলে আন্তঃকণা শক্তি বলে। তো এই আন্তঃকণা শক্তির সাহায্যে কোনো পদার্থের ভৌত অবস্থা অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার এই তত্ত্বকে আসলে গ্যাসের গতিতত্ত্ব বলা হয়। তো যদি কোনো পদার্থের মধ্যাকার আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে এবং তখন তারা খুব কণাগুলো খুব কাছাকাছি অবস্থানে অবস্থান করে এবং তখন তাকে পদার্থের সেই অবস্থাকে আসলে কঠিন অবস্থা বলে। তো কঠিন অবস্থানে তারা নির্দিষ্ট অবস্থা থাকে এবং তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারে না, ছোটাছুটি করতে পারে না। তো যদি আমরা এই কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করি, তখন তাদের মধ্যকার কম্পন শুরু হয় এবং এবং তারা একটু দূরত্বে চলে যায়, অনুকণাগুলো দূরত্বে চলে যায়। কম্পনের কারণে, তাপ প্রয়োগের কারণে কম্পন হয় এবং কম্পনের কারণে অণুগুলোর মধ্যকার শক্তি ভেঙে একটু দূরত্বে চলে যায়। তখন এই অবস্থাকে আমরা তরল অবস্থা বলি। এবং ঠিক একইভাবে তরল অবস্থাকে যদি আমরা আরো একটু তাপ বেশি প্রয়োগ করি, তখন সময় কণাগুলো আরো একটু বেশি পরিমাণে দূরত্বে চলে যায় এবং বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে। তো এই অবস্থাকে আসলে গ্যাসীয় অবস্থা বলে থাকি। আহ কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলোর সাধারণত গতিশক্তি থাকে না, এরা একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, এই জন্য এরা কঠিন পদার্থ। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে আহ যখন
কঠিন পদার্থ থেকে তরল পদার্থে রূপান্তরিত, তখন কণাগুলোর অল্প পরিমাণে হলেও একটা গতিশক্তি চলে আসে ছোটাছুটি করে, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেটা খুব বেশি পরিমাণে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে, এবং একটা অণু আরেকটা অণুকে ধাক্কা ধাক্কি করে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, এবং তারা বিক্ষিপ্ত ছোটাছুটির কারণে তারা কোনো অণু পরমাণু একটা আর একটাকে আকর্ষণ করতে পারে না, এবং নিজেদের কোনো বন্ধন শক্তির মাধ্যমে এরা থাকতে পারে না। এরা আসলে এই জন্য যতটুকু জায়গা পায় উন্মুক্ত স্বাধীনভাবে এরা ছোটাছুটি করতে চলে যায়, এরা কাছাকাছি অবস্থান করেই না। এরা এই জন্য এদের নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন নেই। তো এই ব্যাপারটা হচ্ছে আসলে কণার কোনো বস্তু বা পদার্থের গতি তত্ত্ব, অর্থাৎ এটা গতি তত্ত্ব হচ্ছে যে কোনো পদার্থের মধ্যে অনুপরমাণু কি অবস্থা আছে, কেন তাকে আমরা কঠিন পদার্থ বলি, কেন তাকে আসলে তাকে তরল পদার্থ বলি, কেন তাকে গ্যাসীয় পদার্থ বলি। তো এই ব্যাপারটা হচ্ছে আসলে গতিতত্ত্ব দ্বারা, গ্যাসের গতিতত্ত্ব দ্বারা এটা ব্যাখ্যা করা হয়ে থাকে। তো এখন আমরা আলোচনা করব ব্যাপন। আসলে ব্যাপন কি? ব্যাপন হচ্ছে কোনো বস্তুর স্বতঃস্ফূর্ত স্বভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। কোনো বস্তু স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। অর্থাৎ কোনো বস্তু একটা নির্দিষ্ট জায়গায় স্থির না থাকে, সে সমানভাবে চারদিকে পরিব্যাপ্ত, অর্থাৎ মিশে যাওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে ব্যাপন বলে। এটাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া যায়। যেমন কোনো একটা সুগন্ধি সুগন্ধি পাত্র থেকে বা সুগন্ধি বোতলের মধ্যে যদি কোনো সুগন্ধি পদার্থ থাকে এবং সেটার মুখ খুলে যদি আমরা সেটা কোনো একটা রুমের কর্নারে রেখে দিই, তখন দেখবেন আস্তে আস্তে এই সুগন্ধি পদার্থ থেকে সুগন্ধটা বেরিয়ে পুরো রুমটা আসলে সুগন্ধ যুক্ত হয়ে গেছে। তো এই যে প্রক্রিয়া আসলে, মানে যে প্রক্রিয়া সুগন্ধি বোতল থেকে এটা বের হয়ে সম্পূর্ণ রুমের মধ্যে সুগন্ধি ছড়িয়ে গেছে, এই প্রক্রিয়াটাকে আসলে ব্যাপন বলে। তাহলে ব্যাপনের মধ্যে যে জিনিসটা লক্ষ্য করা যায়, অর্থাৎ রুমের মধ্যে আসলে যে চাপ ছিল বা সাধারণত যে বায়ুমণ্ডল ছিল, সেটা সাধারণত 1 atm, অর্থাৎ 1 বায়ুমণ্ডলের চাপ ছিল, এবং এই অবস্থায় ঘনত্ব, বায়ুর ঘনত্ব কম ছিল। কিন্তু এই যে সুগন্ধি পদার্থ বোতলের মধ্যে থার থেকে, রুমের বায়ুমণ্ডলের ঘনত্বের থেকে বোতলের মধ্যে এই সুগন্ধি পদার্থের ঘনত্ব বেশি ছিল। তো এই বেশি ঘনত্বের স্থান থেকে এই পদার্থগুলো এই রুমের মধ্যে এসে মিশে গেল অল্প ঘনত্বের বায়ুমণ্ডলের সাথে। তো এটা হচ্ছে ব্যাপনের একটা বৈশিষ্ট্য। ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে ব্যাপন। আমি যদি আরেকটা উদাহরণ দেই, তাহলে দেওয়া যায়। যেমন কোনো একটি বালতির মধ্যে পানি নিয়ে, এবং যদি আমি তুতে বা নীল রঙে, যে কাপড় যে নীল রং করে, এই নীল রং দেই, অথবা লাল রঙের লিকুইড সামান্য এখানে দেই, তাহলে দেখবেন এই পুরো বালতির পানি আসলে ওই রঙে রাঙিয়ে গেছে। তো তখন দেখবেন যে আসলে এই প্রক্রিয়াটাও কিন্তু আসলে ব্যাপন প্রক্রিয়া। অর্থাৎ এই যে নির্দিষ্ট রঙের যে বেশি ঘনত্বের যে আমি অল্প পরিমাণে হলে ওই বালতির মধ্যে দিয়েছি, তখন এই রংটা পুরো বালতির পানিকে এই রঙে রঙিয়ে এই রঙে রঙিন হয়ে গেছে। তো এই প্রক্রিয়াটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়া। তো এই ব্যাপনটা শুধু গ্যাসীয় এবং সুগন্ধি পদার্থ, অর্থাৎ গ্যাসীয় এবং তরলের ক্ষেত্রেই নয়, এটা কঠিন পদার্থের ক্ষেত্রেও হয়। যেমন কর্পূর জাতীয় কোনো পদার্থ যদি আমরা যেমন কাপড়ের মধ্যে দিয়ে থাকি, সেটা কিন্তু ধীরে ধীরে বাতাসের সাথে মিশে যায়। অর্থাৎ কঠিন পদার্থ থেকেও কিন্তু এভাবে ব্যাপনটা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। তো এবার আলোচনা করব আমরা নিঃসরণ নিয়ে। আসলে নিঃসরণ কি? অর্থাৎ কোনো পদার্থ যদি সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে চলে আসে, তাইলে তাকে ওই প্রক্রিয়াটাকে নিঃসরণ বলে। সেটা সহজ ভাষায় বলতে গেলে উদাহরণ দিয়ে বোঝানো যায়। যেমন কোনো একটি, অর্থাৎ টিউব, অর্থাৎ গাড়ির বা বাইকের বা সাইকেলের যে টিউব আছে, টিউবে যদি কোনো সরু ছিদ্র করা হয়, তখন সময় এই সরু ছিদ্রপথ দিয়ে যে উচ্চ চাপের যে বায়ু এর ভিতরে দেওয়া আছে, সেটা থেকে সরু ছিদ্রপথ দিয়ে বেরিয়ে চলে আসে। তো এই যে সরু ছিদ্রপথ দিয়ে এটা বেরিয়ে চলে আসে,
তো সেই প্রক্রিয়াকে নিঃসরণ বলে থাকে। এভাবে যেমন আমি যদি গ্যাসের সিলিন্ডার থেকে যদি আমরা সিলিন্ডারের যে বাইরে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা দিয়ে যদি আমরা ওপেন করে দিই, তাহলে এখান থেকে যে সজোরে এটা বেরিয়ে আসে, অর্থাৎ ভিতরে অনেক চাপে এটাকে গ্যাসটাকে রাখা হয়েছে বা গ্যাসীয় পদার্থকে রাখা হয়েছে এবং সেটা সজোরে বেরিয়ে চলে আসে কোনো সরু ছিদ্রপথ দিয়ে। ওই প্রক্রিয়াটাকে আসলে বেপন বলে থাকে, সরি, ওই প্রক্রিয়াটাকে আসলে নিঃসরণ বলা হয়ে থাকে। তাহলে বেপন এবং নিঃসরণের একটা কমন পার্থক্য হচ্ছে, বেপন হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয় তিন প্রকার পদার্থের ক্ষেত্রে এই বেপন প্রক্রিয়াটা ঘটে থাকে। কিন্তু নিঃসরণের ব্যাপারটা শুধু তরলের নিঃসরণের ব্যাপারটা শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই হয়ে থাকবে। নিঃসরণ গ্যাসীয় পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থের ক্ষেত্রে নিঃসরণ প্রযোজ্য নয়। ব্যাপনের ক্ষেত্রে সাধারণত চাপের কোনো প্রয়োজন হয় না, সেটা অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে সে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই উচ্চ চাপ হতে হবে, অর্থাৎ টায়ার হোক বা গ্যাসের সিলিন্ডার, এখানে উচ্চ চাপে রাখা পদার্থ থাকতে হবে, তখনই সজোরে সরু ছিদ্রপথ দিয়ে বেরিয়ে আসবে। তো নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই চাপের প্রভাব আছে, ব্যাপনের ক্ষেত্রে চাপের ততটা প্রভাব নেই। এখন আমরা আলোচনা করব যে মোমবাতির আসলে মোমবাতি নিয়ে আলোচনা করব। মোমবাতি সাধারণত তিনটি অবস্থায় থাকতে পারে, সেটা কিভাবে? আসলে আমরা আগে জেনে নিই মোমবাতিটা কি। মোমবাতি আসলে হাইড্রোকার্বনের মিশ্রণ, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন গঠিত যৌগ। তো মোমবাতি আসলে যদি আমরা মোমবাতিকে তাপ দিই বা মোমবাতিতে আগুন ধরাই, তখন সময় মোমবাতি গলতে শুরু করে, অর্থাৎ গলার আগ পর্যন্ত মোমবাতিটা আসলে কঠিন অবস্থা থাকে। যখন গলতে শুরু করে তখন সে তরল অবস্থায় রূপান্তরিত হতে থাকে এবং কিছু মোমবাতি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে উড়ে চলে যায়। এই জন্য হচ্ছে মোমবাতি আসলে তিনটি অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা, তিনটি অবস্থায় থাকতে পারে। তো মোমবাতির যে মোমবাতির যে পরিবর্তন, সেটা ভৌত পরিবর্তনও হতে পারে, রাসায়নিক পরিবর্তনও হতে পারে। ভৌত পরিবর্তনটা কিভাবে? মোমবাতির যে অবস্থাটা, মানে কোনো পদার্থের অবস্থার পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে, যে সেটা কঠিন থেকে তরল হচ্ছে বা গ্যাসীয় পদার্থ হয়ে যাচ্ছে, এটাকে আসলে ভৌত অবস্থার পরিবর্তন বলে। আবার তার মধ্যে রাসায়নিক পরিবর্তন আছে, যেমন মোমবাতিটা জ্বলার সময় অবশ্যই বায়ুমণ্ডল থেকে অক্সিজেন টেনে নিবে, অক্সিজেনের উপস্থিতিতে মোমবাতিটা আসলে আগুন ধরবে এবং জ্বলতে শুরু করে। অক্সিজেন ছাড়া, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া হওয়ার কারণেই সে এই ভৌত অবস্থাটা পরিবর্তন করতে পারছে। তো এই জন্য আসলে মোমবাতির পরিবর্তনটা দুই প্রকারই হতে পারে, সে একাধারে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনও। তো এবার আমি আলোচনা করব যে গলন এবং স্ফুটন নিয়ে। আসলে গলন এবং স্ফুটন কি? তাপ প্রয়োগের কারণে কোনো কঠিন পদার্থ আসলে গলতে শুরু করলে তাকে ওই পদার্থের গলন বলা হয়ে থাকে। তো এরকম যেমন এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রা, অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে বরফ 0°C তাপমাত্রায় সে গলতে শুরু করবে। তো প্রত্যেক পদার্থের এভাবে একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। তো প্রত্যেক পদার্থ তার নির্দিষ্ট গলনাঙ্কে সে গলতে শুরু করে এবং এই গলার প্রক্রিয়াটাকে আসলে গলন বলে। এবং স্ফুটনাঙ্ক কি? এভাবে এই যে প্রত্যেক পদার্থকে, অর্থাৎ তরল পদার্থকে তাপ প্রয়োগের কারণে যদি সে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়, তাহলে এই প্রক্রিয়াটাকে আসলে বা এই তাপমাত্রাটাকে স্ফুটনাঙ্ক বলে। অর্থাৎ স্ফুটনাঙ্ক হচ্ছে যে তরল পদার্থকে তাপ প্রয়োগের কারণে সেটাকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করার প্রক্রিয়াটাকে আসলে স্ফুটনাঙ্ক বলে। যেমন পানিকে 100°C তাপমাত্রায় উন্নীত করলে পানি আস্তে আস্তে এটা বাষ্পে পরিণত, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত, তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত। তাইলে এই পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C তাপমাত্রা। এখন আলোচনা করব যে আমি আসলে পাথন এবং ঊর্ধ্বপাতন কি। আসলে পাথন কি? পাথনটা আসলে বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে বাষ্পীভবন কি, অর্থাৎ তাপ প্রয়োগে কোনো পদার্থকে বাষ্পে পরিণত প্রক্রিয়া করার প্রক্রিয়াকে আসলে বাষ্পীভবন বলে। এবং ঘনীভবন কি? ঘনীভবন হচ্ছে তাপ অপসারণের মাধ্যমে, অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থকে তরলে রূপান্তরিত করা, অথবা কোনো তরল পদার্থকে তাপ অপসারণের মাধ্যমে কঠিন পদার্থে রূপান্তর করাকে হচ্ছে ঘনীভবন বলে থাকে। তো পাতনটা আসলে কি? পাতনটা হচ্ছে এভাবে যে কোনো পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করা এবং ওই বাষ্পকে আবার তাপ অপসারণ করে শীতলীকরণের মাধ্যমে, অর্থাৎ শীতল করে তরলে রূপান্তরিত করা, ঘনীভবন করার মাধ্যমে তরলে রূপান্তর করার এই প্রক্রিয়াটাকে আসলে
ওই টোটাল প্রক্রিয়াটাকে আসলে পাতন বলে থাকি। অর্থাৎ পাতন হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবনের আহ সমন্বিত রূপ, অর্থাৎ পাতন সমান বাষ্পীভবন যোগ ঘনীভবন। এবার আলোচনা করব আসলে ঊর্ধ্বপাতন কি। ঊর্ধ্বপাতন হচ্ছে তাপ প্রয়োগ করে বা সাধারণ তাপমাত্রা যে সকল পদার্থ আহ কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত না হয় সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, তাদেরকে আসলে ঊর্ধ্বপাতন, এই প্রক্রিয়াটাকে ঊর্ধ্বপাতন বলে, এবং ওই সকল পদার্থকে আসলে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়ে থাকে। যেমন এরা আসলে তাপের কারণে ওরা তরলে রূপান্তরিত না হয়, অর্থাৎ এটি না গলে সরাসরি এটা স্ফুটনাঙ্কে পৌঁছায় যায় এবং সেটা আসলে বাষ্পে রূপান্তরিত হয়। তো এই প্রক্রিয়াটাকে আসলে ঊর্ধ্বপাতন বলে থাকে, এবং এটা এদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। যেমন ন্যাফথালিন, কর্পূর, নিশাজল, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই সকল পদার্থ আসলে সরাসরি, অর্থাৎ এরা তরলে রূপান্তরিত না হয় সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। তো এতে এইসব এই প্রক্রিয়া দ্বারা আমরা কোনো পদার্থকে খুব সহজেই আমরা এই সকল ঊর্ধ্বপাতিত পদার্থ আলাদা করতে পারি। যদি ধরেন আয়োডিনযুক্ত কোনো লবণকে আমরা তাপ দিলে আয়োডিনটা সহজেই ঊর্ধ্বপাতিতের মাধ্যমে সহজেই বাষ্পে পরিণত, এবং এই বাষ্পকে সংগ্রহ করে আমরা পরে শীতলীকরণের মাধ্যমে সেটাকে আমরা সংগ্রহ করতে পারি। এরকম নানা ধরনের পদার্থ আছে। মিক্স অবস্থা যদি অন্য পদার্থের সাথে থাকে, ঊর্ধ্বপাতিত পদার্থগুলো যদি অন্য পদার্থের সাথে মিক্স অবস্থায় থাকে, তাহলে আমরা সেটাকে তাপ দিলে সেটাকে আমরা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করে ফেলতে পারি, এবং সেটাকে ঘনভাবে যদি আমরা সংগ্রহ করতে পারি, পরে আমরা শীতলীকরণের মাধ্যমে সেটাকে আমরা আবার আমাদের ব্যবহারের উপযোগী করতে পারি। এভাবে আমরা চাইলে অন্য কোনো পদার্থ থেকে আসলে ঊর্ধ্বপাতিত পদার্থগুলোকে আলাদা করতে পারি। তো সকলকে ধন্যবাদ এই অধ্যায়ে। পরবর্তী অধ্যায়ে ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।